এখানে গিয়াসউদ্দিন হুম সেলিমের নাম এসেছে, এখানে জয়া আহসানের নাম এসেছে, পরিমণির নাম এসেছে, নিক্সন চৌধুরীর নাম এসেছে। এই হুম নামগুলো নিয়ে আপনি আপনার বইয়ে লিখেছেন। আপনি তাহলে ব্যক্তিগত প্রাইভেসি লঙ্ঘন করে এই বিষয়টি লিখেছেন। আপনি কি যদি একটু বলেন কোন প্রেক্ষাপটে আপনি এটি লিখেছেন? আমি এটা ব্যক্তিগত প্রাইভেসির জায়গা থেকে নিয়ে আমি এটা লিখেছি আমার আত্মজীবনীর জায়গা থেকে। তো যখন খুশবন্ত সিং ওনার বইটা লিখলেন, ওনার ট্রুথ লাভ অ্যান্ড দ্য লিটল ম্যালিস নামের যে ওনার আত্মজীবনী, সেখানে যখন তিনি লিখলেন আপনি ওইটা নিয়ে কোনো কোয়েশ্চেন শুনতে পাবেন না, কারণ ওইটা একজন পুরুষ লিখেছেন। যখন মার্কেস লিখেছেন তখন একজন পুরুষ লিখেছেন, কিন্তু প্রীতি যখন লিখেছেন, তসলিমা নাসরিন যখন লিখেছেন, আপনার আগুন ধরে যাবে গায়ে। আমার কাছে সেগুলো এখনো আছে, যদি দরকার হয় এভিডেন্সের আমি সেগুলো প্রকাশ করতে পারি। বাংলাদেশের যে কোনো নাগরিককে তাদের ফ্রিডম অফ স্পিচ সহ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব। প্রীতি, যে কথাটি বলছিলাম, আপনি যদি অনুমতি দেন আমি একটু পড়ে শোনাতে চাই। হ্যাঁ, তো প্রীতি, আপনি আপনার বইয়ে লিখেছেন, আমি একটু পড়ে শোনাচ্ছি। অনেকেই হয়তো এইটি নাও জানা থাকতে পারে, তো তাদের উদ্দেশ্যে বলছি। এটি যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছিল, এই এই লেখা এই বইটি সম্ভবত আপনার বইটির নাম হচ্ছে জন্ম ও জনির ইতিহাস। জন্ম ও জনির ইতিহাস। জন্ম ও জনির ইতিহাসের একটি পাতা আপনি ফেসবুক পেজে শেয়ার করেছেন। এখানে লেখা আছে, এই লোলোপের দল বাদেও একে একে আমার জীবনে এসেছিল। আমি আবারও ডিসক্লেইমার দিচ্ছি, যাদের বয়স 18-র নিচে তারা এটি দেখবেন না, এবং প্যারেন্টসদেরকে আমি অনুরোধ করব আপনারা আপনাদের 18 বছরের কম বয়সী শিশুদেরকে এই অনুষ্ঠানটি, এই পর্বটি দেখা থেকে বিরত রাখবেন। ধন্যবাদ। এই লোলোপের দল বাদেও একে একে আমার জীবনে এসেছিল যে প্রেমিকারা, তাদের দেখে প্রেম বলে কিছু নেই জেনে চেষ্টা করেছিলাম এক নতুন জীবন কিছুদিনের জন্য বেছে নিতে, যেখানে হাত বাড়ালেই সঙ্গী, হাত ছুলেই প্রেম। সেই ধারাবাহিকতায় শুয়েছিলাম গিয়াসউদ্দিন সেলিমের সাথে। শুয়ে শুয়ে সেলিমকে জিজ্ঞেস করেছিলাম, কতগুলো মেয়ের সাথে শুয়েছো তুমি? সে উদাস গলায় বলেছিল 50-এর উপরে হবে। যাদের সাথে শুয়েছি তাদের অধিকাংশই নাম ভুলে গিয়েছি। কথায় কথায় সেলিম বলেছিল, জয়ার সাথে শুয়েছিলাম টানা কয়েক বছর। জয়া মানে অভিনেত্রী জয়া আহসান। তা আর হ্যাঁ, একবার কি হয়েছে জানো? কি, পরিমণি তখন নিক্সন চৌধুরীর সাথে প্রেম করেছে। নিক্সনকে চিনেছো? বিরাট নেতা। সেই নেতার প্রেমিকার আশেপাশে কেউ ভয়েই যায় না, যদি খুন করে ফেলে। অথচ সেলিমের ভাষ্যমতে বাংলাদেশের হালের জনপ্রিয় নায়িকা পরিমণি সেলিমকে ডেকে পাঠিয়েছিল সেলিমের অ্যাসিস্ট্যান্ট মুক্তাকে কল দিয়ে। এখন আপনি যাদের নাম বলেছেন, এখানে গিয়াসউদ্দিন সেলিমের নাম এসেছে, এখানে জয়া আহসানের নাম এসেছে, পরিমণির নাম এসেছে, নিক্সন চৌধুরীর নাম এসেছে। এই নামগুলো নিয়ে আপনি আপনার বইয়ে লিখেছেন। এখন এটি নিশ্চয়ই আপনার ব্যক্তিগত সম্পর্ক আপনার গিয়াসউদ্দিন সেলিমের সাথে, যদিও গিয়াসউদ্দিন সেলিম বলেছেন যে এটি তিনি অস্বীকার করেছেন। তো একজন ব্যক্তি যখন আপনার সাথে এই সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন, আপনি তাহলে ব্যক্তিগত প্রাইভেসি লঙ্ঘন করে এই বিষয়টি লিখেছেন। আপনি কি যদি একটু বলেন কোন প্রেক্ষাপটে আপনি এটি লিখেছেন? না, আমি ব্যক্তিগত প্রথমত আপনাকে ক্লারিফাই করি যে আমি এটা ব্যক্তিগত প্রাইভেসির জায়গা থেকে নিয়ে আমি এটা লিখেছি আমার আত্মজীবনীর জায়গা থেকে। আপনি আপনার আত্মজীবনীতে আপনার জীবন সম্পর্কে, আপনার নিজের জীবন সম্পর্কে এবং আপনার নিজের সম্পর্কে নিজের পার্সপেক্টিভ নিয়ে আপনি কি লিখবেন সেটা একান্তই উন্মুক্ত থাকা উচিত। যদি আমরা ফ্রিডম অফ এক্সপ্রেশনে বিশ্বাস করি তাহলে আমাদের ব্যক্তিগত জীবন কেমন সেটা আমরা লিখতে পারি। এখন উনি যেখানে দ্বিমত করেছেন কিংবা যেটা তিনি অস্বীকার করেছেন সেটা আসলে সত্য কিনা সেটারও কিছু ব্যাপার স্যাপার আছে। যেমন যমুনা টেলিভিশনের একজন, আমি যদি খুব ভুল না করি, আমাকে একজন জানিয়েছিলেন যে গিয়াসউদ্দিন সেলিম এটা অস্বীকার করেছেন। তো ওনাকে আমি কিছু প্রমাণ পাঠানোর পরে তারপর উনি চুপ হয়ে গেলেন। কিংবা ধরেন মানব জমিন থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছিল, প্রমাণ পাঠিয়েছেন। আমাদের একসাথে ছবি ছিল যেটা উনি বলেছেন যে আমাদের দেখাই হয়নি, অনেক প্রায় 2 বছরের মধ্যে আমাদের কোনো দেখা হয়নি, যেটা আসলে মিথ্যা। সেই ছবিও আমি পাঠিয়েছি। তো যাই হোক, আমার কাছে সেগুলো এখনো আছে, যদি দরকার হয় এভিডেন্সের আমি সেগুলো প্রকাশ করতে পারি, কোনো সমস্যা নেই।
কিন্তু আমি সবসময় সারা পৃথিবীতে আপনারা দেখে আসবেন যে যখনই আপনি কাউকে নিয়ে কথা বলেছেন, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন, আমি কিন্তু তাকে কোনো অভিযোগের আওতায় ফেলিনি যে সেলিম আমার সাথে হচ্ছে অন্যায় করেছে কিংবা সেলিম আমাকে রেপ করেছে। আমি কিন্তু এরকম কিছু বলিনি। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করেছি, আমার জীবনের অভিজ্ঞতা। এখন আপনি আপনার জীবনের অভিজ্ঞতা শেয়ার করলেন, কেউ এটা অস্বীকার করলো, সেটা কাউন্টার করার মতো। অভিজ্ঞতা শেয়ারের আগে ধরুন আপনি এবং জনাব সেলিম যদি একসাথে শুয়েও থাকেন, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তো আপনাদের হয়েছেই, তা না হলে তো আপনারা নিশ্চয়ই এক বিছানায় শোয়ার কথা না। আর যদি এই ঘটনাটি ঘটেও থাকে, আপনি কি গিয়াসউদ্দিন সেলিমকে আগে বলেছিলেন যে তোমার সাথে আমার এই দৃশ্যটির বর্ণনা আমি আমার আত্মজীবনীতে লিখবো, বা এটি আমি প্রকাশ? নিশ্চয়ই তো নিশ্চয়ই এখানে নিশ্চয়ই। আমি কি একটু জিজ্ঞেস করতে পারি? জি, আমি কি একটু জিজ্ঞেস করতে পারি যে আজকের এই সহিংসতার সাথে এইটার কিভাবে আর কি লিংক আপ করা হচ্ছে? এটা আমি জিজ্ঞেস করতে চাই আসলে। আমি বলছি যে কারণ আমার সাথে কোনো সহিংসতা হয়েছে সেটা কিন্তু আমি বলিনি এখানে। কারণ আপনি যে বইয়ে এটা প্রকাশ করেছেন, তো এভাবে কোনো পুরুষ কখনো সুযোগ নিয়ে নেয় কিনা? আপনাকে আমি বলবো এটি অপ্রাসঙ্গিক ভাবে এসেছে যেহেতু একজন দর্শক এটি জানতে চেয়েছেন। হ্যাঁ, একজন দর্শক আমাদের কাছে মন্তব্য করেছেন, আমরা দর্শকদের বিষয়গুলোকেও গুরুত্ব দিতে চাই, সে কারণেই এই প্রসঙ্গটি এসেছে। জি, আচ্ছা, তো আমি যেটা কোন দৃষ্টিভঙ্গিতে আসলে এই সম্পর্কের বিষয়গুলো নিয়ে আপনি লিখতে আগ্রহী হলেন আত্মজীবনী? আপনার নিশ্চয়ই একটা দৃষ্টিভঙ্গি ছিল। আমার আত্মজীবনীতে আমি কোনটাকে গুরুত্বপূর্ণ মনে করছি অথবা কোনটা শেয়ার করতে যাচ্ছি সেটা কিন্তু একেবারেই আমার ব্যক্তিগত মতামত। আমি নিশ্চয়ই আপনার পরামর্শ নিয়ে আমার আত্মজীবনী লিখবো না, কিংবা ইমা আপার পরামর্শ নিয়ে আমি দৃষ্টিভঙ্গির কথাটি বলছি যে অনেকেই জানতে চেয়েছেন। আমার দৃষ্টিভঙ্গি এই যে আমাদের সমাজে যখন পুরুষরা তাদের নিজেদের সম্পর্কের কথা বলে তখন সেটাকে যেমন ধরেন মার্কেজের কথা আমরা যদি ধরি, যে মার্কেজ তার আত্মজীবনী লিভিং টু টেল দ্য টেল, এখানে উনি ওনার জীবনের বর্ণনা দিয়েছেন। উনি যে সমস্ত পতিতাদের সাথে থেকেছেন, ওনার পরবর্তী প্রেম পরবর্তী জীবন, তারপর ওনার স্ত্রীর সাথে খুনসুটি। এখন এইটাকে আপনি খুব সহজভাবে নিচ্ছেন কারণ একজন পুরুষ এই আত্মজীবনী লিখেছে। খুশবন্ত সিং যখন অমৃতা শেরগিলের সম্পর্কে লিখছেন, অমৃতা শেরগিলের যৌন জীবন সম্পর্কে লিখছেন না। অমৃতা শেরগিলকে আমি বলে রাখি, অমৃতা শেরগিল হচ্ছেন পৃথিবীতে 3 জন নারী আইকন আর্টিস্ট আছেন, মানে যাদেরকে খুব ফেমিনিন এবং সেই সাথে খুবই ধরেন ফেমিনিস্ট অ্যাঙ্গেলে দেখা হয়। তাদের মধ্যে একজন হচ্ছেন জর্জিয়া ওকেফি, আমেরিকান, আরেকজন হচ্ছেন ফ্রিদা কাহলো, মেক্সিকান, আরেকজন হচ্ছেন আমাদের অমৃতা শেরগিল, উনি ভারতের। হ্যাঁ, তো অমৃতা শেরগিলের লাইফ খুবই ঘটনাবহুল ছিল। উনি খুব কম সময় বেঁচেছেন, কিন্তু যতদিন বেঁচেছিলেন ওনার যৌন জীবন মোটামুটি একটা ওপেন সিক্রেট ছিল। এইটা নিয়ে খুশবন্ত সিং লিখেছেন। তো যখন খুশবন্ত সিং ওনার বইটা লিখলেন, ওনার ট্রুথ লাভ অ্যান্ড দ্য লিটল ম্যালিস নামের যে ওনার আত্মজীবনী, সেখানে যখন তিনি লিখলেন আপনি ওইটা নিয়ে কোনো কোয়েশ্চেন শুনতে পাবেন না, কারণ ওইটা একজন পুরুষ লিখেছেন। যখন মার্কেজ লিখেছেন তখন একজন পুরুষ লিখেছেন। কিন্তু প্রীতি যখন লিখেছেন, তসলিমা নাসরিন যখন লিখেছেন, আপনার আগুন ধরে যাবে গায়ে যে কেন প্রীতিকে কেন এটা লিখতে হবে, কিংবা প্রীতির কি আত্মজীবনীতে আর কোনো কিছু বলার নাই, শুধু প্রীতিকে প্রীতির যৌন জীবন নিয়ে বলতে হবে? তখন আপনি জিজ্ঞেস করবেন যে প্রীতি আপনি কি এটা লিখতে পারেন? কিন্তু আপনি দেখবেন সারা পৃথিবীতে যতবার প্রিডেটরদের নাম এসেছে যত জায়গায়, তারা সব সময় আপনাকে হুমকি দিবে, যে ভয়ভীতি দেখাবে, যে তুমি যদি আমার নামে কিছু লেখো তাহলে আমি তোমার এইটা ফাঁস করে দেব, ওইটা ফাঁস করে দিব। কেননা আমরা জানি আমাদের সমাজ আমাদেরকে শিখিয়েছে পুরুষদের কোনো প্রাইভেট পার্ট নাই, সব প্রাইভেট পার্ট হচ্ছে আমাদেরকে মাথায় কাপড় দিয়ে রাখতে হবে। আমি কাউকে শেমিং করছি না, যেমন ইমা আপা পড়েছেন ওনার নিজের ইচ্ছায়, আমি পড়িনি আমার নিজের ইচ্ছায়। কিন্তু এইখানে যখন পুরুষরা আমাদের সাথে খবরদারি করতে আসেন যে আপনি এটা পড়তে পারবেন, এটা পড়তে পারবেন না, এটা লিখতে পারবেন, ওটা লিখতে পারবেন না, আমি ওই ট্যাবুটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছি। আমি মনে করি বাংলা সাহিত্যে যখন কেউ আত্মজীবনী লিখবেন আগামীবার কোন একজন নারী, তখন উনি ওই ভয়টা আর পাবেন না যে উনি ওনার আত্মজীবনীতে এই কথা বললে ওনাকে স্লাট শেমিং শুরু করবে, ওনাকে বাংলা একাডেমি থেকে ওনার বই ব্যান করে দেওয়া হবে। এই ঘটনাটা আর ঘটবে না, কেননা এই ঘটনাটা আমরা শিকার হয়েছি। আমরা যারা আগে লিখেছি, আমরা যারা আগে বলেছি, তখন আমরা আমাদের এই এই
ঘটনার সম্মুখীন হতে হয়েছে যে প্রীতি আপনি এটা কেন লিখেছেন। প্রীতির সাথে যৌন নিপীড়ন সেলিম করেননি, কিন্তু সেলিমের সম্পর্কে যখন বলা হচ্ছে তখন তিনি অফেন্ডেড হচ্ছেন। কেন হচ্ছেন? কারণ উনি আশা করেন না যে এটা কোনো নারী লিখবে, কিন্তু এটা যদি উনি লিখতেন তাহলে আপনি এটা নিয়ে প্রশ্ন করতেন না। এবং লেখার সময় তো আপনার নাম ডিসক্লোজ করা এবং তাকে জানানো ব্যক্তিগত প্রাইভেসি লঙ্ঘন হয়েছে, তার ডিফামেশন হয়েছে। প্রত্যেকের নাম আপনি যেটা লিখেছেন, আচ্ছা, তো আইনের ভাষায় এটি ডিফামেশন, কিন্তু ঘটনাটা মিথ্যা, এটা গুরুত্বপূর্ণ। আপনি তার প্রাইভেসি লঙ্ঘন করেছেন এই যে এই তথ্য কেন? উনি যখন ওনার স্ত্রী কিংবা ওনার যে অন্যান্য যারা মানুষেরা আছেন ওনার পরিবারে, তাদেরকে না জানিয়ে যদি উনি কোনো একটা কিছু করতে পারেন, সেটা প্রকাশ হলে আপনারা এত ভয় পান কেন? এটা হচ্ছে আমার প্রশ্ন ওই দর্শককে, আপনাকে না। ইমা ইসলাম, এই যে আপনি বলছেন যে কি সম্পর্ক, নতুন যে বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখছেন, প্রীতি কি তার বইটি প্রকাশ করতে পারবেন? প্রীতি কি জন্ম ও জনির ইতিহাস আগামী বইমেলায় স্টলে বিক্রি করতে পারবেন? বা তাসলিমা নাসরিন কি ফিরতে পারবেন বাংলাদেশে? এই ব্যাপারটা তো যদি আমরা তাসলিমা নাসরিনের কথা চিন্তা করি কিংবা প্রীতি আপা যেটা বলছিলেন যে দেশে ফেরার ব্যাপারে তাদের অনেক ধরনের প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা যেটা তুলেছিলেন সেটা হচ্ছে নিরাপত্তার প্রশ্ন। তো বাংলাদেশ সরকার যদি নারীদেরকে প্রোটেক্ট করতে না পারে তাহলে তো মানে বই প্রকাশ তো অনেক দূরের কথা, তার যদি জীবনের এই গ্যারান্টি না থাকে। তো আমরা আমাদের দলীয় অবস্থান থেকে আমরা একটা সেন্ট্রিস্ট পলিসি মেনটেন করি। আমাদের যত ধরনের বক্তব্য সেগুলো সব সেন্ট্রিস্ট পলিসি, রুল অফ ল এস্টাবলিশ করার। আমরা অবশ্যই তাদেরকে এই নিরাপত্তাটা বাংলাদেশের যে কোনো নাগরিককে তাদের ফ্রিডম অফ স্পিচ সহ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব, এবং সেটাই কিন্তু এনসিপির অঙ্গীকার। আশা করি আমার উত্তরটা। আপনি কি সন্তুষ্ট, এই অঙ্গীকারে সন্তুষ্ট আপনি বা তাসলিমা নাসরিন যারা? অঙ্গীকারের আসলে কোনো বাস্তবায়ন এখন পর্যন্ত দেখতে পাইনি। আমি দেখেছি যে ওই যে প্রশ্ন আছে যে এনসিপি সরকারে আসার আগে যদি আপনি অঙ্গীকারের বাস্তবায়ন দেখতে চান, ব্যাপারটা আপনার ম্যানিফেস্টো দেখে তো আপনাকে ভোট দিবে মানুষ। দেখতে চাচ্ছি না, আমি তো তাদের অঙ্গীকার সরকার হিসেবে দেখতে চাচ্ছি না। যেমন ধরেন অন্যান্য আরো পলিটিক্যাল পার্টি আছে, হ্যাঁ, তো আমি যেটা দেখেছি সেটা হচ্ছে এনসিপির নেতারা লাইভে ঘোষণা দিয়ে ওনারা 32 নম্বর ভাঙতে গিয়েছেন। তারপরে ওনারা তৌহিদি জনতা যে এই যে অর্ণব, যে কিনা একজন নারীর ওড়না আছে কি নাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মন্তব্য করলো, এবং যাকে ফুলের মালা দিয়ে তারপরে হাতে কোরআন শরীফ দিয়ে তাকে বরণ করা হলো, তখন এনসিপি এটা কখনো ঠেকাতে যায় নাই। তুষারের ব্যাপারে যখন কথা উঠেছে তখন এনসিপির অবস্থান খুবই নড়বড়ে। এনসিপি তাদের তাসনুভা জাবিনকে প্রোটেক্ট করছে। তারা বলছে অনেক সময় যখন আমরা অনেক সমালোচনা শুরু করলাম তখন ওনারা প্রোটেক্ট করলেন, কিন্তু তারা নীলা ইসরাফিলের ব্যাপারে এখন আপনি বলেছেন যে এটার তদন্ত চলছে। আমি এখন পর্যন্ত একটা তদন্ত প্রতিবেদন পাইনি। আওয়ামী লীগের আমলে যখন আমি র্যাগিং নিয়ে কথা বলেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আমি এখন পর্যন্ত আমি সেই 2016 সালে অভিযোগ তুলেছিলাম, এখন হচ্ছে 2025 সাল, এই 9 বছরে এটার কোনো রিপোর্ট আসেনি। আমরা ঠিক এক্সাক্ট কোন ডেটে এই ব্যাপারে আপনাদের মন্তব্য পেতে পারি, আপনি এটা বলবেন। আর দ্বিতীয়ত, আপনাদের সার্জিস আলম, জনাব সার্জিস আলম, ওনাকে আমরা দেখেছি আরেকজন ওই যে বরিশালের লঞ্চে নারীদেরকে যে বেত্রাঘাত করা হলো, তার সাথে জড়িত যে 2 জন ব্যক্তি বেত্রাঘাত করেছেন, ওনার সাথে সার্জিস আলমের খুব দোহারম মহরমের সম্পর্ক। এখন এইরকম একটা সম্পর্ক থাকার পরে আমরা আসলে তাদেরকে কিভাবে বিশ্বাস করব? মানে এনসিপি কে তো শুরুতেই বিশ্বাস করা যাচ্ছে না। ওনারা বেশ্যা বলছে যারা, তাদের প্রোগ্রামে গিয়ে তারা গিয়ে কথা বলেছেন। আপনি এই প্রসঙ্গটি বলেছেন, আমিও এই প্রসঙ্গটি, ইমাকে একটু সুযোগ দিই, আপনি অ্যানসার করুন, তারপর আমরা ভিন্ন প্রসঙ্গে, নির্বাচন প্রসঙ্গে যাব। জি আচ্ছা, তো আপা মোটামুটি প্রীতি আপা হচ্ছে আগের যে অভিযোগগুলো ছিল সেইগুলোই তুলে ধরেছেন। ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড একদমই মানে যে কোনো অ্যাসোসিয়েশনের ব্যাপারেও 100% সতর্ক থাকার একটা
প্রশ্ন থাকে, একটা স্কোপ থাকতে হয়, ওই জিনিসটা এনশিওর করতে হয়। কিন্তু এখন যদি আমরা বর্তমানে যেরকম রাষ্ট্রপতি বা এর মানে রাষ্ট্রপতির সাথে যদি একটা প্ল্যাটফর্মে গিয়ে সার্জিস আলম ছবি তোলেন, হাসনাত গিয়ে ছবি তোলেন, তাতে যদি তাকে ধরেন যে ফ্যাসিস্টের দোসর ট্যাগ দিয়ে সে এক্স্যাক্টলি এই কাজটাই করছে, সে এটাই সমর্থন করছে, এই জিনিসটা যদি ক্লেম করা হয়, ব্যাপারটাই কিন্তু একটা ইনকনসিস্টেন্সি থেকে যায়। আপনি যেই জিনিসগুলো তুলে ধরলেন যে অ্যাসোসিয়েশন থেকে, যেরকম আপনি বললেন যে আমার কাছে মনে হতে পারে যে এর পাশে দাঁড়িয়ে আছে, হয়তো দহরম মহরম সম্পর্ক, হয়তো সেফ না। আমরা যেটা করতে পারি, আমি যেটা করতে পারি, আমি আমার দলের কাছে আমি শেষ করি, আপনি তারপরে যদি বলেন আমি জি জি আপনার প্রশ্নের কাছে আসবো। আমি যেটা বলছিলাম যে আমি আমাদের দলের কাছে আমি কথাটা শেষ করেই আপনার কাছে আসছি। তো আমি যেটা করতে পারি যে আমাদের দলের কাছে এই ব্যাপারটা তুলে ধরতে পারি যে যখন মানে যদিও আমরা ডিরেক্টলি কোনো কিছুকে প্রমোট করছি না, হয়তো একটা কমন প্ল্যাটফর্মে অন্য কারো পাশে দাঁড়ানোর জন্য মানুষ মনে করতে পারে যে তারা এই একই আইডিওলজিকে কি সমর্থন করছে। যদি আমরা খুবই ক্লিয়ারলি আমাদের নিজস্ব যে আইডিওলজি, আমাদের সোশ্যাল মিডিয়াতে যদি দেখেন, ওয়েবসাইটে দেখেন, সেখানে খুবই ক্লিয়ারলি বলা আমরা কোন ধরনের আইডিওলজি মেনটেন করি। কিন্তু কারো পাশে দাঁড়ানোর জন্য বা কারোর সাথে থাকার জন্য যদি বাই এক্সটেনশন মনে হয় যে মানে তাদের মধ্যে যদি একটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসে, সেই ব্যাপারটাকে আমরা কিভাবে ডিল করতে পারি, সবাইকে কিভাবে সেই স্বস্তিটা বা সেই নির্ভরতার প্রতিশ্রুতিটা দিতে পারি যে আসলে আমরা এই ধরনের রাজনীতি চাই, আমরা এই সেফটি ফর উইমেন চাই, সেটার ব্যাপারে অবশ্যই আমাদের কাজ করার সুযোগ আছে। সেই জিনিসটা, সেই মেসেজটা আমি আজকে নিয়ে যেতে পারি।